জাহিদ সীমাকে ভালোবেসে বিয়ে করেছে 1 বছর হলো। জাহিদ সীমাকে নিয়ে শহরে থাকেন একটা ফ্ল্যাট ভাড়া করে। সেখানে তাদের সংসার জীবন সুন্দর মতো আরামসে চলতেছিল। সংসারে কোনো অভাব ছিল না, টানা খেঁচা ছিল না, দরিদ্রতা ছিল না, অনেক হ্যাপি দুজন দুজনকে কাছে পেয়ে। কিন্তু এটা জাহিদের পরিবার মানতে পারেন নাই। সে ভালোবেসে বিয়ে করেছে, তার ফ্যামিলি অমতে দূরে গিয়ে থাকেন, শহরে গিয়ে থাকেন বউ নিয়ে ফ্ল্যাট ভাড়া করে। তো এটা জাহিদের মা কোনোভাবেই মানতে পারেন নাই। তো জাহিদের মা একবার ফোন দিয়ে জাহিদকে বলে, ঠিক আছে তুই যত বিয়ে করে ফেলেছিস তাহলে বউ নিয়ে বাড়ি চলে আয়। কিন্তু জাহিদের মা ছিল দুরন্ত চালাক একটা মহিলা। এটা আবার জাহিদ জানতো যে তার মা অনেক চালাক। তার মা এই বাড়ি ওই বাড়ি দুনিয়া ঘুরে বেড়ায়। তো এই জন্য জাহিদ তার মার কথা শুনে নেয়। তার মাকে বলল, তোমার যদি ইচ্ছা হয় তুমি আসা বেড়া যাও, কিন্তু আমি যাব না, আমি যেমন আছি ভালো আছি। এই কথা বলে জাহিদ ছিল তাদের মতো করেই। তো একটা সময় জাহিদের মা যান জাহিদের বাসায়, গিয়ে দেখেন জাহিদ তারা দুজন অনেক হ্যাপি আছে, ভালো আছে। এটা জাহিদের মা মানতে পারেনি, কারণ সীমা সীমা জাহিদের মা পছন্দ করতো না সীমাকে। তো সীমার ছিল ফ্যামিলিগতভাবে 2 বোন। সীমা বড়, বাবা নাই, শুধু মা আছে আর ছোট একটা বোন আছে। তো ওদের অনেকদিন ধরে সম্পর্ক, তাই দুজন দুজনকে ভালোবেসে পালিয়ে বিয়ে করে দূরে গিয়ে। তো এমনি ভালোবেসে বিয়ে করে দুজন দুজন তো হ্যাপি। দুজন দূরে আছে, ফ্ল্যাট ভাড়া করে আছে, শান্তিতে আছে, সুখে আছে, অনেক হ্যাপি। তো একটা সময় জাহিদের মা যান জাহিদের বাসায়, গিয়ে দেখেন সীমা অনেক ভালো আছেন, হ্যাপি আছে। এটা জাহিদের মা মানতে পারে না কোনো কিছুতেই, কারণ গরিব একটা মেয়ে তার ছেলের কাছে আসে এত সুন্দরভাবে চলতেছে, খাইতেছে, হাসি খুশি আছে। এটা জাহিদের মা মানতে পারেন নাই। কিছু মহিলা আছে না গ্রামে হিংসুটে, তো জাহিদের মা ছিল সেম হিংসুটে। তো যাই হোক একটা সময় জাহিদে তার সীমাকে বলে যে জাহিদ যে অলরেডি কিন্তু হলো, তো আমাদের একটা বেবি নেওয়া দরকার, আমার তো ইচ্ছে হয় বাবা হতে। তো সীমা তার মতে সাই দিল যে ঠিক আছে তুমি যদি বাবা হতে চাও তাহলে আমিও রাজি, আমার তো ইচ্ছে হয় মা হতে। তো তাদের ফ্যামিলি তো অনেক হ্যাপি ফ্যামিলি, সুখী ফ্যামিলি, তাদের তো কোনো অভাব টানা কাছা নাই, বাচ্চা নিয়ে এত সমস্যা নেই। তো একটা সময় তারা বাচ্চা নিয়ে ট্রাই করে, তো কিছুদিন পরে সীমা কনসেপ্ট করে, বাচ্চা গর্ভে আসে। এটা জাহিদকে জানায়। জাহিদ তো শুনে মহা খুশি, কারণ জাহিদ মনে মনে চেয়েছিল সে বাবা হবে, প্রথম যেন তার সন্তান হয় মেয়ে। তার মেয়ে সন্তান খুব শখ ছিল যে প্রথম সন্তানটা মেয়ে হোক। যাক এভাবে কিছুদিন পর জাহিদের মা বেড়া চলে আসে জাহিদের বাসার থেকে। আসার পর জাহিদের দিক দিয়ে তো বাবা হবে সেই খুশিতে তো সবাইকে নিয়ে আনন্দ উল্লাস, সবাই মিষ্টি মুখ সবাইকে করাইলো। সে জানতে পারলো সে বাবা হতে যাচ্ছে। তো এদিক থেকে তো জাহিদের মা চলেই আসলো। আসার পরে দীর্ঘদিন কোনো যোগাযোগ নাই, মানে প্রায় 2 মাস 3 মাস 4 মাস হয়ে যায় জাহিদের মার সাথে জাহিদের কোনো যোগাযোগ নাই। জাহিদের মাও ফোন দেয় না, জাহিদ ফোন দিলেও ফোন ধরে না। তো কেউ যেন ফোন ধরে না সেটা জাহিদ বুঝতে পারে না। যাই হোক যা হয়েছে হয়েছে, এইসব বলে আর কি সীমাকে বোঝায় যে যদি কেউ না আসে আমার এই বাচ্চা হওয়ার সময়, তাহলে আমি তো আসি না, আমি তোমার পাশে থাকবো। তো এরকম প্রায় গর্ভধারণ অবস্থা প্রায় 7 মাস পার হয়ে যায়, আর কিছুদিন বাকি আছে বাচ্চা দুনিয়াতে আসবে। তো এরকম একটা সময় একদিন জাহিদ কাজে চলে যায়, আর সীমা থাকে একা বাসায়। তো সীমা রান্না করে কী জানি রান্না করতেছিল। ওই সময় ছিল প্রায় দুপুরবেলা। তো তখন একটা ফকির আসে সীমার বাসায়। তো ফকির বাইরের থেকে বলে যে মা, তোর ঘরে কি আছে দে আমার খাইতে, আমি তো অনেকদিন ধরে কিছু খাই না। তো এরকম শুনে তো সীমার একটু মায়া হয় যে কে এমন যে অনেকদিন ধরে কিছু খায় না বলতেছে। তো এরকম মানে বলার পরে সীমা বাইরে গিয়ে দেয় একটা ফকির, দেখতে অনেক ভয়ানক, মানে সে যে মানুষের আকৃতি তা না, মানুষের আকৃতি কিন্তু তার চেহারা ছিল বীভৎস, অনেক ভয়ঙ্কর একটা চেহারা ছিল। তখন সে বলে যে আমার কাছে তো কিছু নাই খাওয়ার জন্য, তো তা না আপনাকে আমি কী দেবো খাইতে। তো ফকির অদ্ভুতভাবে বলে তোর পেটে যেটা আছে সেটা আমাকে দিয়ে দে। তো এই কথা বলার পরে সীমা ভয় পেয়ে চিৎকার দিয়ে ওঠে। চিৎকার দিয়ে ওঠার পরে পাশের রুম থেকে সবাই বেরো আসে, আসা দেখে কেউ নাই, ফকিরও সামনে নাই। তখন সবাই জিজ্ঞেস করে সীমাকে কী হয়েছে তুমি চিৎকার দিলাকে। তখন সীমা বলে যে একটা ফকির আসছে, বলছে যে তার খিদে লাগছে, অনেকদিন কিছু খায় না। তখন তাকে বললাম যে কী দেবো খাইতে, আমার কাছে তো কিছু নাই। তখন সেই ফকির বলে যে আমার পেটে যে বাচ্চা আছে, বাচ্চা দিতে, সে বাচ্চা খাবে। তো এইসব কথা শুনে সবাই বলে আরে না এরকম কিছুই না, হয়তো তুই হয়তো অন্য একটা দেনে ছিলি, দেনে হয়ে হয়তো এরকম এরকম কিছু একটা দেনে তোর আসছিল। তো এরকম যদি ফকির আসতো তো আমরা দেখতামই, কারণ এত তাড়াতাড়ি ফকির কোন দিক দিয়ে পালাবে, দেখতেই কিন্তু আমরা না। তো সেদিনের কথা গেল, এটা জাহিদকে জানায় নেই সীমা, সেদিন এটা তো গেলেই।
তো রাত্রেবেলা জাহিদ আর সীমা শুয়ে আছে, খাওয়া দাওয়া করে শুয়ে আছে। তো সীমা বুঝতে পারে তার মাথার কাছে কেউ একজন দাঁড়ায় আছে। রাত্রেবেলা লাইট বন্ধ, দরজা বন্ধ, সব কিছু বন্ধ, কিন্তু তার মাথার সামনে কেউ একজন দাঁড়া আছে। সে অনুভব করতে পারে যে তার মাথার সামনে কেউ একজন দাঁড়া আছে, লম্বা একটা অবয়ব, একটা ছায়ার মতো, যে তার মাথার সামনে দাঁড়া মানে হাত দিয়ে ইশারা করতেছে যে বাচ্চাটা আমাকে দিয়ে দে, বাচ্চাটা আমাকে দিয়ে দে। কিন্তু সীমা তা দিতে না, মানে অস্বীকার করে যে আমার বাচ্চা তোমাকে দেবো কেন। এটা শুনে যে ছায়ার মতো যে একটা অবয়ব দাঁড়া ছিল সেটা বলে রাগান্বিত হয়ে যায় আর কি, বুঝতে পারে যে এটা অস্বীকার করাতে সে অনেক রাগ হয়ে গেছে তার প্রতি। একটা সময় অবয়বটা তার পেটে হাত দিতে চায়, তখন আবার সীমা চিৎকার দেওয়া ওঠে। চিৎকার দেওয়া ওঠে, পাশে আবার জাহিদ শুয়েছিল। জাহিদ আবার উঠে বলে, কী হয়েছে, তুমি চিৎকার দিলা কেন? তখন সীমা বললে যে একটা ছায়া মতো কিছু একটা আমার পেটে হাত দিয়ে আমার বাসায় নিয়ে নিয়ে যেতে চাইছিল, এই জন্য আমি বয়সে কেঁদে উঠছি। পরে জাহিদ বলে, আরে এইসব কিছুই না, হয়তো তুমি মা হতে যাচ্ছ, বেশি দিন দেরি নাই, এই জন্য তুমি অনেক কিছু আজেবাজে দেখতেছো, এটি কিছুই না। তো জাহিদ এরকম পাত্তা না দিয়ে, মানে সীমাকে একটু সান্ত্বনা দিয়ে ঘুম পাড়াইয়া দিল। যাক, ওই দিনের মতো গেল। এর পরের দিন রাত্রেবেলা প্রায় সন্ধ্যার পর জাহিদ ছিল, মানে জাহিদ অফিসে ছিল ওই সময়, জাহিদ এখনও বাসায় আসে নাই। তো দেখতেছে সীমা তো ঘরে তো যেহেতু দরজা বন্ধ, তো সীমা কি যেন খাচ্ছিল, মানে খাটের উপর বসে বসে কি যেন খাবার খাচ্ছিল, মানে কি যেন একটা খানা খাইতেছিল। তখন একটা বাচ্চা ছেলে, মানে ল্যাংটা একটা বাচ্চা ছেলে, মানে ছোট আর কি, দাঁতগুলা বড় বড়, চোখগুলা বড় বড়, আর চোখগুলার ভিতরে মনে হতেছে আগুন জ্বলতেছিল। এরকম ভয়ানক একটা চেহারা নিয়ে একটা বাচ্চা ছেলে কয় আমাকেও দাও। মানে সে তখন বুঝতে পারে না কি করবে, কারণ দরজা বন্ধ, সব বন্ধ, বাচ্চা ছেলে আসলো কোন দিক থেকে। মানে বাচ্চা ছেলে বলতেছে আমাকেও দাও কিছু। তো বলে যে তোকে কি দেবো আমি খাইতে। পরে পেটের থেকে ইশারা করে দেখায় যে বাচ্চাটা দে, আমি বাচ্চাটা খাবো। তখন আবার চিৎকার দেয় ওঠে সীমা। চিৎকার দেওয়া ওঠার পরে আবার পাশের রুম থেকে সবাই আসে, বলে যে কী সমস্যা, তোর কী হয়েছে? তখন বলে এই কাহিনী, যা যেরকম ঘটছে কাহিনিগুলো এরকম সব বললো। তখন বলে সবাই বলে বাচ্চা কোথা থেকে আসবে, তোর গেট বন্ধ, সব বন্ধ, দরজা বন্ধ, তো বাচ্চা আমরাই তো ঢুকলাম, তো তুই দরজা খোলার পরে তো বাচ্চা কীভাবে আসবে? তো সেদিনের মতো গেল ওই ঘটনা। যাওয়ার পরে সেদিন আবার রাত্রিবেলা শুয়ে আছে জাহিদ আর সীমা, খাওয়া দাওয়ার পরে শুয়ে আছে। তখন সীমা স্বপ্ন দেখে যে কোনো একটা অবয়ব, মানে বিটগুটের চেহারা, ভয়ঙ্কর আর কি, বিটগুট বলতে ভয়ঙ্কর একটা চেহারা, একটা মহিলা এবার দেখে। হ্যাঁ, মহিলা বলতেছে, দেখ তোর প্রথম সন্তানটা আমাকে দিয়ে দে, তোর জন্যই ভালো হবে, যদি না যাস তো তোকে সাথে করে নিয়ে যাবো তোর সন্তানের সাথে। মানে এটা দেখে, মানে ওই স্বপ্নের ভিতরেই সীমা বলতেছে, আমার সন্তান আমি তোমাকে কেন দেব, আমার প্রথম সন্তান, আমি আমার সন্তান তোমাকে দেব না। মানে ওই মহিলার সাথে ওই স্বপ্নের ভিতরেই আর কি ঝগড়া হইতেছে। তো এরকম করতে করতে অনেকদিন পার হয়ে যায়, প্রায় বাচ্চা হওয়ার কাছাকাছি সময় চলে আসে। তো এরকম সময় সীমা একদিন শুয়ে আছে দুপুরবেলা, তখন দেখে একটা মহিলা, মানে ব্রাহ্মণ আকৃতি একটা মহিলা, বিকটের চেহারা, ভয়ঙ্কর একটা চেহারা নিয়ে দিনের বেলা আর কি, দুপুরবেলা ওই ঘরের ভিতরে হঠাৎ করে দেয়, ঘরের ভিতরে মানে সীমা শুয়ে আছে না, ঘুমিয়ে আছে আর কি, ঘুমের ভিতরে এসেই এই সীমার সামনে দাঁড়ায় আছে। তো সীমা হয়তো চোখ বন্ধ, বুঝতে পারে যে কেউ একজন সীমার সামনে দাঁড়ায় আছে। তো সীমা চোখ খুলে দেখে যে একটা ব্রাহ্মণ আকৃতির একটা মহিলা, বিটগুটের চেহারা, যখন চোখ খুলে তখন বিশ্রী একটা হাসি দেওয়া ওঠে। কিরে, তোর সন্তান আমার দিতি না, আমি যদি তোর সন্তান এখন নিয়ে যাই তুই কি কিছু করতে পারবি? মানে চোখ খুলে দেখে এরকম একটা, মানে একটা মহিলাকে দেখে সে হতভম্ব হয়ে যায়, যে কি করবে না করে বুঝতে পারে না। আর ওই সময় সে চিৎকার যে দেবে, চিৎকার গলা দিয়ে বাড়িতেছে না ওই মহিলাটাকে দেখে, মহিলাটার চেহারা এত ভয়ঙ্কর ছিল। তখন সে সুরাকরাত পরে আল্লাহ ডাকে, এই সময় মহিলাটা আবার অদৃশ্য হয়ে যায়। তখন এই কি করবে না করবে সীমা বুঝতে পারে না। আবার দরজা খুলে সবার সামনে গিয়ে বলে যে আমার সাথে এই কাহিনী হয়েছে। তখন বাসায় সবাই বলে যে তোর সন্তান হয়তো গণে আসতেছে দিন, এই জন্য হয়তো এইসব কিছু তোর সাথে ঘটতেছে, যাক কিছু হবে না, ঠিক হয়ে যাবে। যাক, সেদিনও জাহিদকে কিছু জানায় না যে এত কিছু ঘটে যাইতেছে, জাহিদকে এখনও কিছু ভালো করে জানানো হয় নাই। সেদিন গেল, সেদিন আবার রাত্রিবেলা শুয়ে আছে জাহিদ আর সীমা, খাওয়া দাওয়া করে প্রায় রাত 3টা 4টা বাজবে, সমস্ত গভীর ঘুম। আর জাহিদ তো যেহেতু অফিস থেকে আসে ক্লান্ত শরীর, তো শুইলেই ঘুমায় যায়। সীমা আর ঘুমায় না ওই সময়তে, তো সীমা হয়তো চোখটা বন্ধ করে এমনি আর কি শুয়ে আছে। তখন আবার সীমা অনুভব করে তার মাথার সামনে কে একজন এসে দাঁড়ায় আছে।
ঠিক আছে, মানে এরকম অনুভব করার পরে সে চোখটা খুলে দেখে আবার একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে একটা মহিলা তার দিকে তাকায় আছে। চোখগুলো বড় বড় রক্তবর্ণ, মনে হয় যে চোখের ভিতরে আগুন জ্বলতেছে, এরকম একটা অবস্থা। তখন মহিলাটা বলে, বাচ্চাটা দিয়ে দে, তোর জন্যই ভালো হবে, বাচ্চাটা দিয়ে দে। শুধু বাচ্চাটা চাইতেছে। তা এরকম করে আবার সীমা জাহিদ যেহেতু শুয়ে আছে, সীমা যে জাহিদকে ধাক্কা দেবে একটু ভয় পাইতেছে, এই শক্তিরও সীমান নাই। মানে মনে হইতেছে মানে বহুত কঠিন কিছু তার সামনে চলে আসছে, তার সব কিছু অবশ হয়ে গেছে গা। আর মহিলাটা বিটগুটের চেহারা, এই কথা বলে খালি হাসে যে তো বাচ্চাটা আমাকে দিয়ে দে, মানে এই কথা বলে বিশ্রী একটা হাসি দেয়। সেই হাসি দেখলে একটা নর্মাল মানুষই একটা মানে অজ্ঞান হওয়ার মতো অবস্থা হয়ে যাবে। একটা সময় সীমা জোরে একটা শিক্ষা দেওয়ার পরে ওই জাহিদ আবার জেগে যাওয়ার কি হয়েছে, তখন খালি দেখায়, সামনের দিকে দেখায় সীমা হাত দিয়ে, সামনে দেখো। কিন্তু যাই সামনে তাকায় দেয় কিচ্ছু নাই। তখন সীমাকে বলে, কি সামনে তো কিছু নাই, তুমি কি দেখাইতেছো? তখন সীমা বলে যে এই কাহিনী হয়েছে। তখন জাহিদ একটু চিন্তা করে যায় যে কি ব্যাপার, প্রতিদিন তো এসব কাহিনী হওয়ার কথা না, কেন হয় এরকমটা। যাই হোক, সেদিন সকালে হয়ে যায়, তো অফিসে যায়। সীমাকে বলে যায় তুমি সাবধানে থেকো, এসব কথা বলে যায়। তো সেদিন জাহিদ অফিসে গিয়ে খুব চিন্তিত থাকে যে এরকম একটা কাহিনী, তার সন্তান পৃথিবীতে আসবে, বেশি দিন নাই, এরকম কাহিনী আর কেমনে হবে, চিন্তা ভাবনা থাকে আর কি সারাক্ষণ। তো ওই দিন দুপুরে আরেকটা কাহিনী, ওই দিন ভোর দুপুরে প্রায় 12:30 1টা এরকম সময় আর কি ঘটনাগুলো ঘটে। তো সেদিন দুপুরে আবার রান্না করতেছিল সীমা। তো রান্না করার সময় সীমা তো নিচের দিকে তাকে রান্না করতেছে, তো রান্না করা অবস্থায় অনুভব করে পিছনে কেউ একজন দাঁড়ায় আছে। তো পিছনে কেউ একজন, যদি কোনো প্রাণী আপনার সামনে আসে বা আপনার পিছনে থাকে বা আপনাদের চোখ বন্ধ থাকে, তো বুঝতে পারবেন যে কেউ কোনো একটা প্রাণী আপনার আশেপাশে আসা দাঁড়ায় আছে, এটা আপনি অনুভব করতে পারবেন। সেমটাই সীমার ক্ষেত্রে হয়েছে। তো সীমা বুঝতে পারে যে কেউ একজন এসে তার পিছনে দাঁড়ায় আছে, অনুভব করতে পারে। তো সীমা যে সাহস নিয়ে যে তাকাবে পিছন থেকে, সেই সাহসটা সীমা পাইতেছে না, কারণ একে একে কতগুলো কাহিনী ঘটে গেল। তো যাই হোক, সীমা পিছনে না থাকা ভয় পাইতেছে। আর পিছন থেকে ওই যে দাঁড়াচ্ছে সে বলে, কিরে বাচ্চা দিতি না, এবার বাচ্চার সাথে তোরও নিয়ে যাব। তখন এটা শুনে পিছনে দিয়ে তাকায় দিয়ে সীমা, সেই মহিলা ভয়ঙ্কর চোখগুলা বড় বড় রক্তবর্ণ, মানে একটা অনেক ভয়ঙ্কর চেহারা নিয়ে সীমার পিছনে গিয়ে তাকায়। সীমা তো দেখা পুরাই শিক্ষা দেওয়া হচ্ছে, আবার শিক্ষা দেওয়া ওটা। এবার আর পাশের রুমে কেউ ছিল না, কেউ আসেনি আর যে সীমাকে ধরার জন্য। তো এরকম করতে 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 অনেকদিন পার হয়ে যায়। তো সীমা ওইভাবে অজ্ঞান অবস্থা পড়ে থাকে। তো রাত্রেবেলা জাহিদ আসা মানে দরজা নক করে, সীমা দরজা খোলে না। তখন অনেকক্ষণ নক করে দরজা খোলেন না, পরে জাহিদ দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে সীমা অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন সীমার জ্ঞান ফিরানোর পরে বাচ্চা কোনো ক্ষতি হয় না, আলহামদুলিল্লাহ। যাই হোক, জ্ঞান ফিরানোর পরে দেখে সীমা বললো যে এই বিষয়গুলো এই ঘটছে আমার সাথে। তো জাহিদ তো পুরো টেনশনে ভরে যায়, কী করবে না করবে, সীমা একলা থাকে বাসায়। তো জাহিদ পুরো টেনশনে ভরে যায় যে কী করণ যায় এখন। তো এটা নিয়ে আবার জাহিদ চিন্তিত থাকে। তার কিছুদিন পরে আরেকটা সমস্যা দেখা যায়, সেটা হচ্ছে সীমা আবার শুকায় যায়। মানে সীমা কোনো কিছু খাইতে পারে না ঠিক মতো, খানা খেতে পারে না, মানে ঠিকঠাক মতো মানে ঘুমাইতে পারে না, ঘুমালে স্বপ্নে অনেক কিছু দেখে, ভয় পায়। তো এবার দেখে সীমার সাথে সমস্যা হইতেছে, সীমা শুকা যাইতেছে, খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারতেছে না। মানে সীমারও যায় অবস্থা আর কি। এখন বাচ্চা গণাইতেছে পৃথিবীতে আসবে, এর ভিতরে যদি বাচ্চার আরও যদি সমস্যা হয় তাহলে বাচ্চা কীভাবে ভালো থাকবে। তো এখন দিন দিন সীমা শুকা যেতেছে, একবারে শুকায়া যেতেছে। যে সীমা যে সুন্দর চেহারা ছিল, মানে স্বাস্থ্য সুস্থ ভালো ছিল, এখন দিন দিন শুকায় কঙ্কালের মতো যেতেছে। তো জাহিদ বলে যে এখন তো বাচ্চা আসবে 2 দিন পরে পৃথিবীতে আমাদের, তো তুমি যে এখন শুকা যাও তো কেমন হবে। তো জাহিদ এত কিছু ভাবে না, জাহিদ ভাবছে হয়তো খানা কম খায় এই জন্য শুকা যেতে আছে, জাহিদ ভাবছে এটা। তো একটা সময় বাচ্চা হওয়ার ডেট গনায় আসে, সীমাও খুব বিছানা করিয়া যায়, শুকায়া যায় একবারে, মানে শুকায় কাঠ হয়ে যায়, এরকম একটা অবস্থা হয়ে যায়। তো বাচ্চা হওয়ার পরে ডাক্তার ডেট দিছে যে আর 1 মাস পরে বাচ্চা আসবে। 1 মাস বলতে 28 দিন 29 দিন এরকম একটা টাইম দেয়, বাচ্চা আসবে পৃথিবীতে। তো জাহিদ ওই হিসাব করে যে তার মানে বসকে জানায় যে বস আমার তো বাচ্চা হবে, তো আমার তো ছুটি লাগবে, আমার তো আর কেউ নাই, তো আমার বাড়ি থেকেও কেউ আসবে না, আমার বউর পাশে তো তারার মতো কেউ নাই আমি ছাড়া। তো বসও কই ঠিক আছে, তোমার যদি বাচ্চা হয় তো তোমার ছুটি নাও, সমস্যা নেই। তো বসও ছুটি দিয়ে দেয়, পরে 1-1.5 মাসে ছুটি দিয়ে দেয় বসে। তো সীমার এই অবস্থা দেখে জাহিদ তো প্রায় মানে
মানে চিন্তিত হয়ে যায় যে কি করা উচিত এখন। কারণ একটা ঘরের ভিতরে যে একটা মেয়ে মানুষ অসুস্থ থাকে, পুরুষ মানুষ আর কি করার থাকে, কারণ ঘরে কিন্তু অনেক কাজ থাকে মেয়েদের, রান্না বান্না এটা সেটা, ঘর গোছানো, সব জাহিদের করতে হইতেছে, কারণ সীমা অসুস্থ। তো এমন করতে 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 একটা সময় সীমা খাওয়া দাওয়া ছেড়ে দেয়। তো সীমা যদি খাওয়া দাওয়া ছেড়ে দেয়, বাচ্চা কি খাবে? বাচ্চা তো মার থেকেই খাবে না। তো সীমা খাওয়া দাওয়া ছেড়ে দেয়, যে খাওয়া দাওয়া খাইতে পারতেছে না, খাইলে খালি বমি আসে, ভিতর থেকে বমি করে ফেলা দেয়। তো হঠাৎ করে একদিন জাহিদ রান্না করে সীমাকে খাওয়াইছে দুপুরবেলা। তো খাওয়ানোর পর সীমা দেখতেছে তার ফ্রিজের কিনারায় সেই মহিলা তার দিকে তাকায় বিটগুড়ে হাসি দেয়া, মানে ভয়ঙ্করভাবে তার যে তাকায় আছে বিটগুড়ে হাসি দেয়া সেই মহিলা। কিন্তু জাহিদ তো খাওয়াইতে আছে, কিন্তু মহিলা ওই ফ্রিজের কিনারার থেকে, মানে ফ্রিজের কিনারা এমন একটা জায়গা সেখানে মানুষ থাকার মতো কোনো কথাই আসে না, মানে একটা মানুষ সেখানে দাঁড়াতে পারবে না। কিন্তু সেই কোনার থেকে দাঁড়া ইয়ের থেকে সীমার দিকে তাকা মহিলাটা বিটগুটে চেড়ে নিয়ে হাসতেছে, খা খা, এটা তো শেষ খাওন, মানে মহিলাটা এরকম বলতেছে আর কি। তো মহিলাটার চেহারা এত ভয়ঙ্কর ছিল, যে কোনো মানুষ, নর্মাল মানুষ দেখতে এমনি অজ্ঞান হয়ে যাবে, এরকম একটা ভয়ঙ্কর চেহারা ছিল। তখন সীমা খাওয়ার সময় জাহিদকে দেখা গেল শুধু ফ্রিজের কিনারায়, ওই দেখো ওই দেখো ওই দেখো। জাহিদ তাকায় ফ্রিজে কিনারা, জাহিদ কিছু দেখে না, সীমা দেখতেছে মহিলা তাকায় আছে, জাহিদ তাকায় দেখে কিছু নাই। তখন জাহিদ বলে সীমাকে, তুমি কি দেখাইতেছো? দেখি তো ফ্রিজ, আর তো কিছু দেখি না। তো ফ্রিজের কিনারে একটা মহিলা, কিন্তু জাহিদ তো মহিলা দেখে না। তখন জাহিদ বলে, আরে তোমার ভুল, এটি তোমার ভুল ধারণা, কিছু না, এরকম কিছু না। তো জাহিদ খাওয়ানোর সময় হঠাৎ করে সীমা বমি করে দেয়। বমি করার সাথে সাথে সীমাতে গলা দিয়ে রক্ত বেরোয়, আবার নখ আসছে না, মানুষের নখ গলার থেকে বেরোতেছে, কাপড় বেরোতেছে গলার থেকে, মানে অনেক কিছু বেরোয়। তো জাহিদ তো দেখে অবাক হয়ে যায়, কী ব্যাপার, তোমার এগুলো বেরোয় কই থেকে? তুমি তো এগুলো কোনো সময় খাও নাই, নখ, কাপড়, এগুলো তোমার গলার থেকে বের হয় কেন? তখন সীমা বলে, আমি তো জানি না। তো সীমা ওই সময় অসুস্থ কারণে কথা ঠিকমতো বলতে পারে না, এরকম অসুস্থ। তখন জাহিদ চিন্তা করে মনে মনে যে সীমাকে ডাক্তার দেখানো দরকার, তো সীমাকে নিয়ে যেতে হবে হসপিটাল। তো ডাক্তার কাছে নিয়ে যায়, ডাক্তার সব চেকআপ মেকআপ করে, দেখে বাচ্চাও মোটামুটি ঠিক আছে, কিন্তু সীমা কোনো রোগই নাই, মানে সীমা অনেক ফিট, পুরা ফিট। কেন খাইতে পারতেছে না, কী জন্য এই সমস্যা হইতেছে, কী জন্য সুগার দিতে পারতেছে, এটা ডাক্তার ধরতে পারতেছে না। যাক, ডাক্তার কাছে আনার পরে ওষুধ খাওয়া, জাহিদ একটু বাইরে গেল, সীমাকে রেখে তুমি একটু বসো, আমি একটু বাইরে তো ঘুরে আসি। তো সীমা তো শুয়ে আছে, ওষুধ খাওয়া শুয়ে আছে। শুয়ে থাকার পরে ওই সময় ছিল প্রায় রাত 9টা 8টা, এর ভিতরে সীমা আবার দেখতে পায় সেই মহিলা আবার সীমার সামনে আসছে। সেই বিটগুটের চেহারা, ভয়ঙ্কর চেহারা, একটা বিশ্রী হাসি, বড় বড় চোখ, লাল বর্ণ, মানে বলতেছে, যতই ডাক্তার দেখাস না কেন, তোর বাচ্চা তোকে এবার নিয়ে যাব, এবার রেখে যাব না, মার মেয়ে দুটাই খেয়ে ফেলবো। তখন সীমা বলে, আমি তোমার কি ক্ষতি করেছি যে তুমি আমাকে নিয়ে যাবো, বাচ্চাকে নিয়ে যাবা? আমি তোমার কি এমন ক্ষতি করছি? পরে কয়, কি ক্ষতি করছো সেটা বলবো না, কিন্তু তোর মেয়ে আর তোকে নিয়ে যাব। এদিকে আবার চেক আপ করার পর জানতে পারছে যে তাদের মেয়ে সন্তান হবে। যাই হোক, এভাবে চলতে 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 এক সময় জাহিদ আসে, বাইরে থেকে আসার পরে জাহিদকে জানায় যে আমি আবার এরকম দেখলাম, একটা মহিলা আসছে, সেই মহিলা আসা বলতেছে আমাকেও নিয়ে যাবে, আমার বাচ্চাকেও নিয়ে যাবে। তো জাহিদ আর বুঝতে পারতেছে না কি করবে না করবে, কারণ জাহিদ তো একা, আর তার ফ্যামিলির সাপোর্ট নাই, শ্বশুরবাড়ির সাপোর্ট নাই। শ্বশুরবাড়ির সাপোর্ট আছে, কিন্তু ওই যে একটা মহিলা, শুধু সীমার মা আর বোন, তো ওরা কি আর আসতে পারে? মহিলা মানুষ এত দূরে শহরের দিকে। তারপরেও জাহিদ জানাইছিল তার শাশুড়িকে যে আপনি আসেন বা ছোটো বোনকে পাঠান, সীমার এই সমস্যা। তো ওই সময় ছোটো বোনের পরীক্ষা নাকি চলতেছিল, এই জন্য আসতে পারে নাই। তো জাহিদ তো একা, জাহিদ টেনশন করে কী করবে না করবে বুঝতে পারে না। তখন জাহিদ আল্লাহ আল্লাহ করে, জাহিদ শুধু চাইতেছে তার বাচ্চা যেন দুনিয়াতে আসতে পারে ঠিক মতো, এটাই আর কি। তার বোর তো ট্রিটমেন্ট চলতেই আছে, ওষুধ খাওয়াইতেই আছে, কিন্তু কম কিছুতেই কিছু হইতেছে না। তখন সেদিন তো গেল, রাত্রেবেলা শুয়ে আছে, এবার রাত্রেবেলা গভীর রাতের পরে এবার দেখতেছে একটা অবয়ব আবার দাঁড়ায় আছে সীমার সামনে। সীমা শুয়ে আছে, তখন সীমা বুঝতে পারে তার সামনে কিছু একটা দাঁড়ায় আছে। তো এবার চোখ খুলে দেখে একটা, মানে পুরুষ, লম্বা একটা পুরুষ, এতদিন তো ছিল মহিলা, এবার আসছে পুরুষটা চোখ খুলে দেখে যে একটা পুরুষ, একটা অবয়ব, লম্বা, চোখগুলো লাল, বিশ্রী চেহারা, তার দিকে তাকে হাসতেছে। চোখ খুলে পরেই দেখে ওই যে লম্বা যে অবয়ব, সেটা তার দিকে তাকে হাসতেছে, বিশ্রী হাসি দেওয়া আছে। কিরে, এবার
মা আর মেয়ে যাওয়ার জন্য প্রস্তুত হ, তোদের তো নিতে আসছি আমি, এবার তোদের নিয়ে যাব, তোদেরকে রেখে যাব না। এইভাবে বলতেছে সীমাকে। সীমা তো প্রচুর ভয় পায়, আবার শিক্ষা দেওয়াছে। তো দিন দিন সীমার অবস্থা এরকম হইতেছে, সীমা কথা বলার শক্তি হারা ফেলতেছে। মানে ও যে কথা বলবে, কিছু বুঝাবে, সেই শক্তি হারা ফেলতেছে। এদিকে তো জাহিদ পুরাই টেনশন আছে, কি করবে না করবে সীমাকে নিয়ে। জাহিদ তো যেহেতু অফিস থেকে ছুটি নিছে, সারাক্ষণ বাসায় থাকে এখন। তো ডাক্তার প্রতিদিন ডাক্তার কাছে যাইতে আছে, সীমাকে নিয়ে কোনো কাজই হইতেছে না। তো একটা সময় জাহিদ বলে যে এত কিছু করি তাও কাজ হয় না, তো এবার নামাজ পড়ে আল্লাহর কাছে বলে দিয়ে, আল্লাহ কোনো সাহায্য করতে পারেনি। তো জাহিদ একবার মসজিদে যায়, নামাজ পড়ার পরে ইমাম সাহেব জাহিদের থেকে তাকিয়ে আছে। জাহিদ নামাজ পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করতেছে, কাঁদতেছে যে আল্লাহ আমার বউ বাচ্চা তুমি সুস্থ করে দাও, আমি ওদের যন্ত্রণা সহ্য করতে পারি না। তখন ইমাম সাহেব দূর থেকে জাহিদের দিকে তাকায় আছে। আর ইমাম সাহেব এমন মিলে তাকায় আছে, মনে হচ্ছে জাহিদের মানে জাহিদকে খেয়ে ফেলবে ইমাম সাহেব। এত এত ভয়ঙ্করভাবে জাহিদের দিকে তাকায় আছে ইমাম সাহেব। তখন জাহিদ বুঝতে পারে যে ইমাম হয়তো জাহিদের প্রতি রাগান্বিত। তো নামাজ শেষে সব মুসল্লি বের হয়ে যায়। তখন ইমাম সাহেব জাহিদকে ইশারা দিয়ে থাকতে বলে যে তুমি থাকো। তো থাকার পরে সব মুসল্লি বের হওয়ার পরে ইমাম সাহেব জাহিদের কাছে আসার পরে কয়, তুমি তো খুব বিপদে আছো মিয়া, তুমি তো আসছিলা, আরো আগে দিয়ে আসতা তো একটা কিছু একটা করা যেত। তো জাহিদ বুঝতে পারে না যে কি বিপদ কি না বিপদ, তো জাহিদ বুঝতে পারে না। তখন জাহিদ জিজ্ঞেস করে, হুজুর আমার কি বিপদ, আপনি কি জানেন? তোমার বাসা যে সমস্যা হইতেছে, এটা তো তুমি আরো আগে আসলে একটা সমাধান করা যেত, এখন তো অনেক দেরি হয়ে গেছে, এখন তো মা আর মেয়ে দুজন নিয়ে যাবে। জাহিদ অবাক হয়ে ইমামের দিয়ে তাকায় থাকে। তো ইমামে কিভাবে জানে এইসব কথাগুলো, যে আমার বাসায় এই সমস্যা হইতেছে? ইমাম তো জানা কথা না। তখন ইমাম বলে, তোমার উপর তোমার বউর উপর তোমার বাচ্চার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, কালো জাদু, যেটাকে বলে কালো জাদু। তো জাহিদ বিশ্বাস করে না যে ব্ল্যাক ম্যাজিক কে করবে, ব্ল্যাক ম্যাজিক করার মতো তো কেউ নাই, কার সাথে আমার তো শুনি নাই, কিছু নেই, তো ব্ল্যাক ম্যাজিক করার মতো তো কেউ ব্যক্তি আছে না। তখন জাহিদ বলে, না হুজুর এরকম কোনো বিষয় না, কারণ আমার তো কারোর সাথে দুশ্মনী নাই, শত্রুতা আমি নাই। পরে হুজুর বলে, এটা তোমার আপন লোক করেছে, তোমার কাছেও মানুষ করেছে এবং তোমার আপন লোক করেছে, তুমি শুনলেও তো বিশ্বাস করতে পারবে না। তো যাই হোক, সব ঘটনা হুজুরকে বলে যে এই কাহিনী জাহিদ সব বলার পরে হুজুর বলে যে আমি তোমার বাসায় যাব। তো হুজুর এটা টাইম দেয় যে অমুক টাইমে আমি তোমার বাসায় আসবো, তুমি বাসায় থাকো। তো ঠিক টাইমটা দেয় এশারের পরে, এশারের নামাজের পরে হুজুর যাবে জাহিদের বাসায়। তো ঠিক টাইমেই হুজুর যাওয়ার পরে হুজুর ভিতরে ঢুকতে পারতেছে না, দেখে যে চারিদিকে মানে হুজুর মানে এত বিশ্রী গন্ধ পাইতে আছে, শুধু কেউ পায় না, শুধু হুজুর পায় গন্ধ, আর বাড়ি এত মানুষ কেউই গন্ধ পায় না, শুধু হুজুরই গন্ধ পাইতেছে। তখন হুজুর ভিতরে ঢোকে না, বাড়ির থেকে বলে, জাহিদ মিয়া আমি আজকে আসবো না, আমি আবার কালকে এশারের পরে আসবো, ঠিক আছে আমি আজকে চলে যাই। এসব কথা বলে হুজুর চলে আসছে। তো পরের দিন ফজরের নামাজ পড়তে গেল জাহিদ। তখন জিজ্ঞেস করলো, হুজুর আপনি গিয়ে চলে আসলেন কেন? তখন হুজুর বলে যে আমি তোমার দরজার সামনে পা রাখতেই আমার নাকি এত বিশ্রী গন্ধ আসছে, তোমার পুরা বাসা নাফাক বানা রাখছে পিশাচেরা, তো তোমার পুরা বাসা নাফাক, এই জন্য আমি ঢুকতে পারিনি, আমি চলে আসছি। তো আজকে যা জমজমা পানি নিয়ে যাবো, তোমার বাসার চারিদিকে ছিটে এই নাফাক যেগুলো আছে এগুলো সব উঠাইতে হবে, তারপর আমি ঢুকতে পারবো। আর আমার সাথে যে জিনগুলো আছে ওরা ঢুকতে পারে নাই, ওরাই নিষেধ করেছে, হুজুর আজকে ঢুকেন না, পুরা বাসা নাফাক বানাতে দিছে। তো পরের দিন আবার টাইম দেয় আসার পরে, সেদিন হুজুরে জমজমা পানি নিয়ে আসে বাসার সব দিকে সিটা হুজুর ভিতরে ঢুকে দেয়, সীমা যা অবস্থা, যে কোনো মানুষের দেখলেই চোখ দিয়ে পানি চলে আসবে, এরকম একটা সুন্দর একটা মেয়ে, সব কিছুতেই হ্যাপি ছিল, সংসার জীবন, ছেলে সন্তান মেয়ে সন্তান আসবে পৃথিবীতে, সব কিছু হাসি খুশি ছিল। সেই মেয়েটা এরকম একটা অবস্থা বড় করছে, যে কোনো কারো দেখে চোখে পানি চলে আসবে। তো জাহিদের কথা হচ্ছে, আমি তো কার সাথে আমার দুশ্মনী নাই, আমার ব্ল্যাক ম্যাজিক কী করবে আমার কার সাথে না ঝগড়া আছে, না দুশ্মনী আছে, না কিছু আছে। জাহিদের তো কথা হচ্ছে এটাই, যে আমার তো ব্ল্যাক ম্যাজিক করার মধ্যে কেউ নাই। তখন হুজুর বলে, ব্ল্যাক ম্যাজিক করেছে তোমার আপন লোকই, হয়তো শুনলে তুমি বিশ্বাস করবে না। তো যাই হোক, আগে হুজুর ট্রিটমেন্ট দিতেছে, আর ওই যে যে সীমা যে বিছানায় লাগিয়ে গেছে, একবার চিকুন কঙ্কালের মতো হয়ে গেছে, শুকাইতে না খেতে বমি করতে এই রক্ত বমি হইতো, আর বমির সাথে ওই নোক আর কাফনে কাপড় বেরোতো গলার থেকে। তো এগুলো তো সীমা কখনো খায় না, তো এগুলো কই থেকে বার হয় বুঝতে পারে না আর কি। তো
এর আগে কিছু স্বপ্ন দেখতো সীমা সীমা স্বপ্ন দেখতো সে ইয়া খাইতে আছে, বিরিয়ানি খাইতে আছে, মুরগির রান খাইতে আছে, গরু গোস্ত খাইতে আছে বড় বড় বিআইপি হোটেলে গিয়া গিয়া। এগুলো আবার সীমা স্বপ্ন দেখতো, এগুলো যাইতে বলে না কোনো সময়। তো এগুলো হুজুর বলতে চাইসা। যাক, এই ঘটনার পরে আসি। এখন হুজুর ট্রিটমেন্ট করার পরে তো সীমাকে বলে কি মা, হুজুর যা বলতেছে কি মা তুমি কি কিছু খাও নাই? তো সীমা বলতেছে আমি তো সবসময় খাই, আমি তো অনেক বড় বড় হোটেলে গিয়া খাই, মুরগির রান খাই, এই খাই সেই খাই, অনেক কিছু বলে আর কি। তখন হুজুর বলে তো এগুলি খাইলে হবে? দুনিয়ার কিছু খাইতে হইব না? তুমি যেগুলো খাইতে হয় তো অন্য অন্য দুনিয়ার এগুলা, তুমি এই দুনিয়ায় কিছু খাইবো না? অন্য দুনিয়ায় কিছু খাই কি মানুষ বাসে? তো হুজুরা বেশি কিছু বলে, হুজুর একটা ট্রিটমেন্ট করলো, যারা জোড়া দিল। দেওয়ার পরে এই এই হুজুর চাইতেছে যে যে জিনে সীমাকে ভয় দেখায় বা বাচ্চা নিয়ে যাবে, সীমাকে নিয়ে যাবে, সে জিনকে সীমার শরীরে হাজির করবে। তো একটা সময় সীমার শরীরে হাজিরও করে, সে জিন আসে। জিন আসার পরে জিনকে জিজ্ঞেস করে হুজুর কিরে এত সমস্যা কি, তুই কেন আসছো, কেন ডিস্টার্ব করেছে ওদের? ওরা এত সুখী ফ্যামিলি, ভালো ফ্যামিলি, ওরা তো নামাজ রোজা করে, তুই ওদেরকে ডিস্টার্ব করতেছিস কেন? তখন জিন বলে যে আমরা তো ডিস্টার্ব করতে চাই না, কিন্তু আমাদের বাধ্য করছে যাতে আমি সীমাকে আর সীমার বাচ্চাকে নিয়ে যাই। কে বাধ্য করছে বলতে চায় না যে কে বাধ্য করছে। তো একটা সময় হুজুর বহুত চাপ দেয় জিনকে। চাপ দেওয়ার পরে জিন বলতে রাজি হয় যে কে চাপ দিছে, কে বাধ্য করছে ওদের ক্ষতি করতে। তখন জিন অনেক চাপ দেওয়ার পরে জিন বলে যে আমাকে জাহিদের মা পাঠাইছে একটা তান্ত্রিকের মাধ্যমে, যে জাহিদের যাতে সীমাকে আর সীমার বাচ্চাকে মেরে ফেলি। আমার জাহিদের মা কালো জাদু করে তান্ত্রিকের মাধ্যমে পাঠাইছে আমাকে, আমি আসতেছেন আমাকে জোর করে পাঠাইছে। তখন হুজুর বলে ঠিক আছে, তোরা যদি গু খাইতে কয় তুই গু খাবি নাকি? হুজুর জিনকে বলতেছে। তো জিন বলে না হুজুর এরকম তো বিষয় না, কারণ আমারও একটা বাচ্চা বন্দি করে আছে তান্ত্রিক, আমি যদি ওদের মেরে ফেলাই তাহলে আমার বাচ্চা ছেড়ে দিবি। তখন হুজুর আরও কিছু জিজ্ঞেস করে যে ওই যে বমি করলে ওর সাথে কাপড় বের হয়, নখ, মানুষের নখ বের হয়, এটি কোত্থেকে বের হয়? তখন জিন বলে এগুলো আমরাই খাওয়াইছি ওরে, কাপড়, নখ, আবার চুল, মানুষের চুল, এগুলো আমরাই খাওয়াইছি। কারণ যে কাপড়টা বের হয় এটা হচ্ছে একটা মেয়ে ফাঁসি দেওয়া মারা গেছে, সেই মেয়ে ফাঁসি দেওয়া মারা যাওয়ার পর যে কাফন দিছে না, এই কাপড়ের কাপড় টুকরা আর ওই যে মেয়ে মারা গেছে ফাঁসি দিয়ে, এই মেয়ের চুল, এই মেয়ের এই নখ, এগুলো আমরা খাওয়াইছি ওরে। তারপর জিজ্ঞেস করে কিভাবে খাওয়াইছো? তখন বলে যে আমরা স্বপ্নে খাওয়াইছি। স্বপ্নে ওই যে দেখতো যে ভিআইপি হোটেলে গিয়া মুরগির রান খায়, বিরিয়ানি খায়, গরুর গোস্ত খায়, এগুলো আসলে এগুলো কিছুই না, এগুলো হচ্ছে এগুলা এই কাপড় নখ চুল, এগুলো খাওয়াইতাম আমরা। ওই দেখতো এগুলা খাইতে আছে কিন্তু খাইতো এগুলা। তখন হুজুরে বলে তে এখন তোরা কি করবি, কেমনে যাবি? ওরা তো ডিস্টার্ব করা যাবে না, অত দুদিন পর বাচ্চা হবে। তখন জিন বলে বাচ্চা তো খাইয়ে ফেলাইছি, বাচ্চা তো নাই, ওর পেটটা এমনি ফুলা, বাচ্চা তো আগেই খাইয়া ফেলাইছি, এখন শুধু ওরে খাওয়া বাকি আছে, ওরে খেয়ে ফেললি ওই তান্ত্রিক আমার বাচ্চাকে ছেড়ে দেবে, আমি চলে যাব। তখন হুজুর বলে না এটা তো হবে না। তো তখন এই কথা শুনে জাহিদ কান্না শুরু করেছে, বাচ্চা খেয়ে ফেলছে শুনে জাহিদ কান্না শুরু করে দিচ্ছে। তখন বলে যে না, পরে জিন বলে আমরা ওরও খেয়ে ফেলছি, ও আর বেশি দিন বাঁচবে না, ওরও খেয়ে ফেলেছি, ভিতর দিয়ে সব খেয়ে ফেলেছি, শুধু ওর দেহটা আছে। তখন হুজুর বলে যে এখন তোরা কি করলে তোরা ওরা ছেড়ে দেবে আর কি করলে ওর বাঁচবো? তখন ওর সাথে একটা ভালো জিনও ছিল, ভালো জিন বেশি একটা আসে নাই, ভালো জিন ছিল। ওই ভালো জিন আবার বলতেছে যে ওরা তো আর বাঁচানো সম্ভব না, যে ওর তো সব কিছুই শেষ, ওর তো ভিতরে সব কিছুই শেষ। এই কথা শুনে হুজুরের সাথে যে জিন আছে, হুজুরের সাথে জিনকে জিজ্ঞেস করে হুজুর তো এখন এই মেয়েটাকে কীভাবে বাঁচানো যায়? বাচ্চাটা তো খাইয়ে ফেলেছে, বাচ্চা তো আর নাই, শুধু পেটটা ফুলে আছে এই। তখন এই হুজুরের সাথে যে জিনগুলো ছিল, জিনের একটা বুদ্ধি দেয় যে এরকম করলে ঠিক হয়ে যাবে। বুদ্ধিটা হলো ওরে জমজমা পানি খাওয়াতে হবে, আর কী জানি রিচুয়াল দেয়, এগুলো করার পরে মেয়েটা সুস্থ হয়ে যাবে বলতেছে। তো যাক, এভাবে রিচুয়াল করার পরে মেয়েটা সুস্থ হয়ে যায় এক পর্যায়ে। তখন জাহিদকে হুজুর বলে যে তোমার মা যে তোমাদের বাসা বেড়াতে আসছিলো, তো ওই সময় যা করে গেছে, তোমার মা আসার পরে দেখে তুমি অনেক ভালো আছো, হ্যাপি আছো, তোমাদের সুখী ফ্যামিলি, অনেক সুন্দর মতো তোমাদের সংসার চলতে আছে, এটা তোমার মা মেনে নিতে পারে নাই। এই জন্য সে গ্রামে গিয়ে তান্ত্রিকের মাধ্যমে তোমার বউর উপরে কালো জাদু করে, এবং আগে করে তোমার বাচ্চার পরে যখন শুনতে পারে তোমার বাচ্চা হবে, তখন সে মনে ভাবে যে বাচ্চা মারা ফেলাইবে, তখন তোমার বাচ্চার উপর করে আগে, তারপর তোমার বউর উপর করে পরে।
তার টার্গেট তোমার বাচ্চা আর বউ তোমাদেরকে মেরে ফেলবে। তো জাহিদ তো এই কথা বিশ্বাস করতে পারতেছে না, তার মা তার সাথে এরকম করবে সে কিছুতে বিশ্বাস করতে পারতেছে না।